স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোটরসাইকেল সাথে আমি শামীম জাহিদ। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে টানাপোড়েনে আটকে আছে প্রায় 10,000 শ্রমিকের ভাগ্য। মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও প্রায় 6 মাস ধরে বেকার সময় কাটছে তাদের। আজ আমাদের এই বিষয়ে নিয়ে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। তার মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। গত এপ্রিলে 198 জন শ্রমিকের একটি দল যখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় তখন মনে করা হয়েছিল এটি একটি বিশাল স্রোতের শুরু মাত্র। কিছুদিনের মধ্যে এই একই পথ বেয়ে 1 লাখের বেশি কর্মী পাড়ি জমাবে মালয়েশিয়ায়। এরকমই চুক্তি হয়েছিল দুই সরকারের মধ্যে, কিন্তু বাস্তবতা হলো ওই 198 জনের পর গত 3 মাসে আর একজনও যেতে পারেনি মালয়েশিয়ায়। কিন্তু ওদিকে পরের দফায় রওনা দেওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে 10,000 নির্বাচিত কর্মী। এদের অনেকেই গত 6 মাস ধরে বেকার। আশা দিতে এই মতো 8 মাস হয়ে গেছে ভাই। ঠিক আছে ভাই, একটা চাকরি করতাম, চাকরির মধ্যে গেছি পরে বলে যে আপনি মালয়েশিয়া যাবেন, আপনি চাকরি কি করবেন। 8 মাস বেকার, একটা প্রাইভেট সেক্টরে চাকরি করতাম, চাকরিটা ছেড়ে দিলাম। এখন যে বাচ্চাদের কেনাকাটা করব বা বাজারে যাব, বাজারে যাওয়ার ভাড়া টাকাটাই আমাদের কাছে নেই। সরকারের কাছ থেকে আর আসার কথা শুনতে চান না তারা, এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চান এই আগ্রহী কর্মীরা। এদিকে বেসরকারি খাতের জনশক্তি রপ্তানিকারকদের দাবি, সরকারি পর্যায়ে কূটনৈতিক সম্পর্কের ব্যর্থতাই এই বিড়ম্বনার মূল কারণ। আমাদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে মাইগ্রেশন কস্ট নির্ধারণ করে দিয়ে যদি সরকার পূর্ণ রেগুলেটরি বডি হিসাবে আমাদের উপরে তদারকি করে কাজ করতো, তাহলে এই দেশ থেকে এত বছর লক্ষ লক্ষ লোক যেত। বাইরা মহাসচিব বলেন, জট ছাড়াতে সরকারের সাথে সহযোগিতা করতে আগ্রহী তারা। গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমরা সেখানকার অথরিটিকে আমরা ম্যানেজ করতে পারবো, আমরা হ্যান্ডেল করতে পারবো, আমরা মোর ক্যাপাবল। আমরা ইনশাল্লাহ হজের আগে আমরা অন্তত লক্ষ লোকের মানে মালয়েশিয়া পাঠাতে পারবো, এই বিশ্বাসটুকু আমাদের আছে। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আলী হায়দার চৌধুরী এবং জনাব শাকিল চৌধুরী, আপনার স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব আলী হায়দার চৌধুরী, আপনার কাছে প্রথম প্রশ্ন যে মালয়েশিয়া যাবার যে শ্রমিকরা 10,000 শ্রমিক যাওয়ার কথা রয়েছে, যেটা যাদের নিবন্ধন হয়েছে সরকারিভাবে, এটা যাত্রা কি অনিশ্চিত? বিষয়টা আমি ঠিক উত্তরটা আমি সঠিকভাবে দিতে পারবো বলে আমার মনে হয় না। এটার উত্তরটা আমাদের মন্ত্রণালয় দিতে পারবে, এটা অনিশ্চিত কিনা, আদৌ যেতে পারবে কিনা, কিংবা মানে কবে যাবে। আমি শুধু এইটুকু বিশ্বাস করি, কারণ আমার দীর্ঘদিনের, আমি মহাসচিব নই, আমি দীর্ঘদিন ধরে এই আমার 25 বছরের এই জনশক্তি খাতে ব্যবসা করার অভিজ্ঞতা থেকে আমি শুধু এইটুকু বলি যে মালয়েশিয়ার মতো এই এত চাহিদা, যেখানে শ্রমিকের চাহিদা বিভিন্ন সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, প্ল্যান্টেশন, সার্ভিস, কনস্ট্রাকশন সেক্টরে এত চাহিদা থাকা সত্ত্বেও আমাদের এই সরকারের সাথে আমাদের মন্ত্রণালয়ের সাথে MOU স্বাক্ষর হওয়ার পরে অদ্যাবধি 198 জন শ্রমিক বিদেশে গিয়েছে। এটা ঠিক আমার মনে হয় দেশের জনসাধারণ কতটুকু মেনে নিতে পেরেছে আমি জানি না। সমস্যাটা কোথায় এখন, মানে সমস্যাটা কোথায় রয়েছে? সমস্যাটা কোথায় আমি জানি না, আমি বলতে পারবো না। আমার কাছে মনে হয় যেন মানে there is a miscommunication between the two government। ধন্যবাদ আমার কাছে মনে হয়। ধন্যবাদ চৌধুরী। যারা শাকিল চৌধুরী, আপনার কি মনে হয় যে গত এপ্রিল মাসে 198 জন শ্রমিককে পাঠানো হলো, যাদেরকে প্রাথমিকভাবে 10,000 থেকে সিলেক্ট করা হয়েছিল, এরপরে বলা হয়েছিল যে বাকি সবাই যাবে, কিন্তু মাঝখানে এই যে সময়টা গেল এপ্রিল থেকে আজকে আগস্ট মাস, মাঝখানে আর কোন নতুন কোনো শ্রমিক যেতে পারছে না। আসলে সমস্যাটা কোথায়, কি আপনার ধারণা আছে এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ। বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে বিভিন্নভাবে, কারণ সরকারি তরফে অভিবাসন খরচ কমানোর কথা উদ্দেশ্য করেই কিন্তু এবং করা হয়েছে, নীতির মধ্যে রেখে সবকিছু করবার জন্য এই কাজটা করা হয়েছিল। এখন যে শ্লথ গতি দেখতে পাচ্ছি, তাতে 5 বছরে যে 5 লক্ষ লোক যাবার যে পরিকল্পনা আমাদের ছিল বা আছে বা চিন্তার মধ্যে ছিল, সেটি বাস্তবায়ন করা কঠিন হবে। আমার মনে হয় এই অনুষ্ঠানেও আমি আরও একবার বলেছি যে সরকারের পক্ষে এই লোক প্রেরণের যে কাজটি, ডেলিভারি কাজ, এটি আসলেই কঠিন কাজ। এটা পাইলট হিসেবে 2-1টা করা যেতে পারতো, এবং তারপরে প্রাইভেট সেক্টর, বাইরার, সামগ্রিকভাবে বাইরার 2-1 জনকে পছন্দ না হলেও সামগ্রিকভাবে বাইরার সবাইকে তো অপছন্দ হওয়ার কোনো কারণ ছিল না, বা এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদেরকে কিছুটা কনফিডেন্সে নিয়ে একটা গভর্নমেন্ট যদি বেসরকারি খাতের উদ্যোগটা নিতেন, তাহলে আমার মনে হয় এই যে শ্লথগতি, এটি হতো না।
আর তাদের ওখানে একটা নির্বাচন গেছে, নির্বাচন যাওয়ার পরে আবার নতুন করে নতুন সরকার হচ্ছে, এই কারণে সময় লাগতে পারে। কিন্তু এটিতে কিন্তু এগুলো হচ্ছে কি, এটা কন্টিনিউয়াস একটা ওয়ার্ক, এগুলো যে কোনো দেশের জন্য, আমার দেশের জন্য, ওই দেশের জন্য, কারণ এগুলো কোনো ব্যত্যয় ঘটে না, একটু স্লথ হয়, ব্যত্যয় ঘটে না। কিন্তু এটি বেশি হয়ে যাচ্ছে আমার মনে হয় সরকারের তরফ থেকে বা মন্ত্রণালয়ের তরফ থেকে, সচিব বলেন বা মন্ত্রী মহোদয় বলেন বা যারা আছেন, তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন এগুলোর কাজে। একটা নির্দিষ্ট দেশের উপরে তাদের ফোকাস করা তাদের জন্য কঠিন হচ্ছে, হওয়াই উচিত, কারণ সব সরকার তো সবগুলো দেশ দেখবেন। Right. আমি সেই জন্যই চাই যে যারা এই কাজটা করেন তাদেরকে কনফিডেন্সে নিয়ে, তাদের কাছ থেকে একটা ভালো একটা পরিকল্পনা দিয়ে, অভিবাসন ব্যয়টা নির্ধারণ করে দিয়ে, কি কি হতে পারে কি কি হতে পারে না দিয়ে এগুলো আউটসোর্সিং করা। সরকারের পক্ষ থেকে প্রায় যে কথাটা বলা হয় যে ওটি সরকারের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা এগ্রিমেন্ট হয়েছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট তো বহু কিছু হয়। গ্যাপ, ওয়ালমার্ট যে কাপড় তৈরি করে যেগুলো বিক্রি করে, এগুলো তো বাংলাদেশের লোকজন বানিয়ে দেয়। তো সেই রকমের আমি বলছি যে সরকার আউটসোর্সিং করে নিতে পারতেন, এদের কাছ থেকে সার্ভিসটা যদি নিতেন, সার্ভিস আউটসোর্সিং যদি করতেন যারা করেন, তাহলে হয়তো কাজটার মধ্যে গতি আসতো। এবং এই যে আমরা যে প্রতিবেদন দেখলাম, অনেক শ্রমিক যারা সিলেক্টেড হয়ে আছেন যেতে পারছেন না, আমার ধারণা এরা অনেকেই চলে যেতে পারতেন যদি প্রাইভেট সেক্টর, এই দেশেরও ওই দেশেরও প্রাইভেট ধন্যবাদ। জি, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি, এই বিষয়টাকে আমি এইভাবে নিতে চাচ্ছি। দেখেন, আমরা আমাদের এক একজনের, আমরা যারা ট্রেডে আছি, আমাদের 1976 থেকে এই দেশে বিদেশে শ্রমিক যাওয়া শুরু হয়েছে। সে থেকে অদ্যাবধি যারা এই ট্রেডে আছেন, তাদের তো একটা বাস্তব অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা মানে যে অভিজ্ঞতার ভান্ডার তাদের কাছে অন্তত বাস্তব, সেখানকার এন্ডিংয়ে মানে রিসিভিং কান্ট্রিতে এবং আমাদের সেন্ডিং কান্ট্রিতে বাস্তব অভিজ্ঞতাটা আছে। এই বাস্তব অভিজ্ঞতার ভালো জিনিসগুলো যদি মন্ত্রণালয় নিয়ে কাজগুলো করতেন, তাহলে আমার মনে হয় অনেক বাস্তবমুখী পদক্ষেপ নিতে পারতেন। আমরা যে সব কাজ ভালো করেছি, তো আমরা এই কথাটা ক্লেম করতে পারি না। আমাদের মধ্যে তো ভালো কাজও আছে, ভালো কাজ করার মতো লোকও আছে, ভালো অভিজ্ঞতা সঞ্চয়কারী প্রতিষ্ঠানগুলোও আছে। তাদেরকে আলাপ আলোচনা, যেটা শাকিল ভাই যেটা বলতে চাচ্ছিলেন, সেই ভালো জিনিসগুলো নিয়ে আমরা তো সম্মিলিতভাবে কাজগুলো করতে পারতাম। আমরা তো অভিন্ন গ্রহ থেকে আসিনি, আমরা এই দেশেরই নাগরিক, আমরা একটা সহায়ক শক্তি মন্ত্রণালয়ের, আমরা তো আর অন্য কিছু নয়। অবশ্যই। ধন্যবাদ জনাব চৌধুরী, আপনাকে জনাব শিকল চৌধুরী। মালয়েশিয়া সরকার যে কারণগুলো দেখাচ্ছে এখন এই পরিবর্তন দেরি হওয়ার ক্ষেত্রে, ডিলের ক্ষেত্রে, যেটা আমরা বিভিন্নভাবে শুনতে পেরেছি, সেটা হচ্ছে তারা বলছে যে ডেটাবেস তৈরি করা হয়েছে, সেই ডেটাবেসটা যথেষ্ট উপাত্ত বা তথ্য নাই, মালয়েশিয়া সরকার থেকে বলা হচ্ছে। আর একটা জিনিস বলা হচ্ছে যে ওখানে ডেটার মধ্যে যে ছবির কথা বলছে, যে ছবির ফরম্যাটের কথা বলছে, সঠিক ফরম্যাট দেওয়া হয়নি, এবং ফিঙ্গারপ্রিন্টও সম্ভবত বলা হচ্ছে যে সঠিকভাবে নেওয়া হয়নি। তো এই যে বিষয়গুলো একটা ডেটাবেস থেকে হলো, এটা কেন হলো? এটা যদি হয়ে থাকে, এরকমের একটা বক্তব্য যদি নির্দিষ্টভাবে যদি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আসে, তাহলে আমি বলবো এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কারণ আমাদের বাংলাদেশের ন্যাশনাল আইডি এই প্রজেক্টটা করতে গিয়ে এই দুটো বিষয়ে আমরা কিন্তু বাই দিস টাইম আমরা কোয়ালিফাই করে গেছি। বাংলাদেশ কোয়ালিফাই করে গেছে ডাটাবেজে ফিঙ্গারপ্রিন্ট, ফটোগ্রাফি। আমি দেখি আরেকটা পয়েন্ট যেখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে সেই সময় নামের যে স্পেলিং, যে রেজিস্ট্রেশন সময়, এবং সেই নামের স্পেলিং এর সাথে তাদের পাসপোর্টের স্পেলিং এর অনেক সময় অনেক জায়গায় ফারাক দেখা যাচ্ছে। এটাও একটা কারণ। এটিও কাম্য ছিল না। আমি এই জন্য বলবো যে নামে রেজিস্ট্রেশন হয়েছে সেই নামেই তার পাসপোর্ট হবে। কারণ আমাদের স্পেলিং, সে আব্দুর রহিম ধরা যাক, সে বাংলায় কিন্তু আব্দুর রহিমই লেখে, কিন্তু ওটা তো ইংরেজিতে লিখতে হচ্ছে। সে যেভাবে ডাটাবেজে সে নামটা রেজিস্ট্রেশন করেছে, সেভাবেই তাকে পরামর্শটা দেওয়া উচিত ছিল। আমি এই কারণেই বলছিলাম, অনেকগুলো নিটিগ্রিটি আছে, ছোট ছোট কাজগুলো আছে, এগুলো ওনাদের মতো যারা এই ব্যবসাটা করেন তারাই কিন্তু এটা ফলো আপ করতে পারে। এটা মন্ত্রণালয়ের মতো কাজ নয়। মন্ত্রণালয় হচ্ছে মন্ত্র দিবেন, কি মন্ত্রে যাবে, কি মন্ত্রে কথা বলছেন, পলিসি সিদ্ধান্তের কথা বলছি। পলিসি সিদ্ধান্তে মন্ত্রণালয় যদি থাকতেন এবং ওদেরকে যদি শক্তভাবে, যেটা নিয়ন্ত্রণের কথা বলেছেন, এটা আমরা একমত, এদেশের মানুষ একমত, কিন্তু তাদেরকে কাজে লাগানো যদি না যায়, তাহলে যার কাজ তাকে করতে হবে। আমরা এটাও জানি যে অনেক শ্রমিক যখন তারা রেজিস্ট্রেশন করান, তখন তাদের কোনো পাসপোর্ট ছিল না, অর্থাৎ নাম যে বানানের স্পেলিং তারা রেজিস্ট্রেশন করছেন, সেই একই স্পেলিং এ পাসপোর্ট তারা করেননি। এটাও একটা বড় কারণ হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। না, সেটা হবে কেন? আমি বলছি যে তাকে সেভাবে গাইডেন্সটা থাকা দরকার ছিল। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। এগুলো ছোট ছোট জিনিস তো, উনাদের এই যে স্টাফরা যদি থাকতে, তাহলে বলতো তোমার নামের বানান এরকম করে রেখো, কারণ সে ওইটাই করছে সারা জীবন। আমাদের মন্ত্রণালয়ের যারা এই কাজগুলো করছেন, তারা তো এই কাজ করে বেড়ান না, তাদের তো নানান কাজ আছে। সুতরাং এই যে গ্যাপগুলো হচ্ছে, এই যে ত্রুটি বিচ্ছুতিগুলো হচ্ছে, এগুলো বের করা যেত ওই ট্রেডের
প্রফেশনালসদেরকে যদি ইনভলভ করা যায়। সেখানে ইনফর্ম করা যেত। জনাব শেখর চৌধুরী ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আবার। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলতে জনশক্তি রপ্তানি নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী এবং সেন্টার ফর এনআরবিস চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। জনাব আলী হায়দার চৌধুরী এবং জনাব শাকিল চৌধুরী, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব চৌধুরী, আপনার প্রশ্ন আপনার কাছে, যে এই যে পুরো বিষয়টা হলো যে সরকার এক ধরনের দায়িত্বভার গ্রহণ করলেন, তারা নিজেরা লোক পাঠাবেন, নিজেরা রেজিস্ট্রেট করলেন, এর একটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর যারা আপনারা বিভিন্ন সময় লোক পাঠিয়েছেন, বেশ কিছু অনিয়ম হচ্ছে। এই অনিয়ম থেকে বেরোয় আসার জন্য সরকার একটা আশ্রয় খুঁজেছিল। তো এখন আপনি যেটা বলছেন, যেটা শেখর চৌধুরী সাহেব বলছেন, যে আসলে সরকারের কাজ লোক পাঠানো নয়, ফ্যাসিলিটেট করা। গুড, অ্যাগ্রিড। সেক্ষেত্রে আপনারা ঠিক যদি এই অবস্থা আসে, আপনারা যদি আবার গভর্নমেন্ট আপনাদের বলে ফ্যাসিলিটেট করতে, আপনারা কি এই নিশ্চয় দিতে পারবেন যে আবার আগের মতো অনিয়ম হবে না? শুনেন, আমি এই কথাটার উত্তরটা এভাবে দিচ্ছি। আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই সন্ত্রাস নির্মূল 100% মানে করতে পেরেছে, বা বাজার 100% নিয়ন্ত্রণ করতে পেরেছে, সেটা কেউ সরকারের এত পুলিশ র্যাব সবকিছু থাকার পরও এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে না। হ্যাঁ, বলতে পারেন যে মেজরিটি পোর্শন এখন বেটার করতে পেরেছে যে এটা নির্মূল করে। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও আমাদের এই এত বিশাল একটা সেক্টর, এখানে আমরা হিউম্যান হ্যান্ডেল করি, কোথাও না কোথাও এরর থাকবে। বাট মোটা দাগে যে কথাটা, যেটা আমাদের শাকিল সাহেবও বলেছেন, আপনিও যে প্রশ্নটা আমাকে করেছেন, মাইগ্রেশন কস্ট নিয়ে মূলত গোটা নেশন আপনি উদ্বিগ্ন, কিংবা আমি যে শ্রমিককে বিদেশে পাঠাচ্ছি সেই শ্রমিকটা যাতে যে কাজে পাঠাচ্ছে সে যাতে সঠিক কাজটা পায়, সেই যে স্যালারিটা যে ওয়েজে পাঠাচ্ছি সেটা যাতে পাই, এই বিষয়গুলোকে নিশ্চিত করা। আমরা এই কথাটাই আমরা আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেকবার আলাপ আলোচনায় বলেছি, এবং আজকেও আপনাদের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, গোটা জাতির মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করতে চাই যে মাননীয় মন্ত্রী অভিভাবক হিসাবে, মন্ত্রণালয় আমাদের এই ট্রেডের অভিভাবক হিসাবে বসে কান্ট্রি টু কান্ট্রি ওয়াইজ যদি একটা মাইগ্রেশন কস্ট নির্ধারণ করে দেয়, বাস্তব ভিত্তিক কস্ট নির্ধারণ করে দেয়। আমার কম্পিটিটার্স আছে পাকিস্তান, আমার কম্পিটিটার্স আছে ইন্ডিয়া, আমার কম্পিটিটার্স নেপাল, আমার কম্পিটিটার্স শ্রীলঙ্কা, ফিলিপাইন, এদেরকে সাথে নিয়ে বাস্তব ভিত্তিতে দূতাবাসের বিভিন্ন ইনফরমেশন নিয়ে যারা ট্রেডে আছে, এইটার ইয়েতে বাস্তব ভিত্তিতে একটা কস্ট নির্ধারণ করে দেয়, এবং রেগুলেটরি বডি হিসাবে কড়া একটা নজরদারি সরকার আমাদের উপরে করে রাখে, আমরা সরকারকে এই বিষয়টাই সহায়তা করব। কারণ এই বিষয়টা আমরাও চাই যে আমাদের অধিক স্বচ্ছতা, অধিক জবাবদিহিতা, এই দেশের মানুষ ভালোভাবে যাক, সুন্দরভাবে যাক। আজ থেকে যখন সর্বশেষ যখন বেসরকারি উদ্যোগে একজন শ্রমিককে মালয়েশিয়া পাঠানো হয়েছিল, তখনকার কস্ট ছিল, মাইগ্রেশন কস্ট সম্ভব ছিল 1,30,000-এর মতো, রাইট? যেখানে সরকার এখন বলছে যে এক মাইগ্রেশন কস্ট হচ্ছে 40,000 টাকা। সো যারা শেখর চৌধুরী, আপনার কি মনে হয় যে মাইগ্রেশন কস্ট যদি প্রধান উদ্দেশ্য হয় আমাদের কমানো, তাহলে লজিক্যালি কত হওয়া উচিত? এই প্রশ্নটা হচ্ছে আপেক্ষিক। আমি বার্গেন করে তার কাছ থেকে কি নিব, আমার এখানে কি খরচ হবে, সরকার কি সার্ভিস চার্জ যদি নেয় বা ওনারা যদি করেন ওনারা কি সার্ভিস চার্জ নেবে। মূল কথা হচ্ছে একটা যৌক্তিক জায়গায় যেতে হবে। 40,000 টাকা সরকার যেটা বলেছেন, এখানে বলা হয়েছে যে যাওয়ার বিমান ভাড়াটা শ্রমিক দিবেন, আসারটা তারা দেবে। আমি যদি বার্গেন করে দুটোই নিতে পারি, কারণ আপনি আপনার কাজের জন্য একজন লোককে হায়ার করছেন, উচিত হলো নরমালি অন্যান্য ক্ষেত্রে তাই হতো যে আপনি তাকে নিচ্ছেন, আপনারা আমাদের যে কর্মীদেরকে আমরা যারা ব্যবহার করি তাদেরকে তো তাই ভাবেই করা হয়। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি যে কথাটা এনেছেন যে উনাদের কারণে উনাদের বা উনার এই ট্রেডের যে ত্রুটিগুলো হয়েছিল, ত্রুটিগুলো এত ব্যাপক হয়ে গেছিল, 2-4 জনের কারণেই হোক আর যে কারণেই হোক, একটা দেশে এবং বিদেশে সাংঘাতিক একটা বদনামের ব্যাপার হয়েছিল। আমি আপনাকে বলেছি, এই অনুষ্ঠানে আমি আরো 2-1 বার বলেছি, বিভিন্ন দেশে গিয়ে আমরা সেই দেশের কর্তৃপক্ষের বক্তব্য শুনেছি যে আপনারা এগুলো কি করছেন, আপনাদের দেশ থেকে খুব এলোমেলোভাবে লোক যাচ্ছে, যা তাজ লোক যাচ্ছে। উনি আজকে একটা কথা ভালো বলেছেন, আমি চাই উনারা এখানে স্টিক করেন, সরকারও সেখানে আসুক, যে এখন আর যা তা যাবে না, যা তাই যাবে।
Right. যে যেখানে যাওয়া উচিত, যত তার ওয়েজেস হওয়া উচিত, যত কষ্ট হওয়া উচিত, যত সার্ভিস চার্জ তার হওয়া উচিত, উনাদের তো অনেক অনেক ঝড়ঝাপটা গেছে, ঝক্কি গেছে, উনারাও নিজেরা আইনি জটিলতার মধ্যেও পড়েছেন। আমার মনে হয় অনেক হয়েছে। এখন একটা ভালো জিনিস, ভালো উদ্যোগ সরকার গ্রহণ করেছেন। এই যে আমাদের মন্ত্রী সাহেবের কথা বারবার আসছে, কারণ উনি খুব সিরিয়াসলি মুভ করছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন। এই বয়সে লাঠি ভর করে উনি হাঁটেন, আপনি দেখেছেন বয়স্ক মানুষ, কিন্তু এই বয়সেও যে মুভমেন্টটা করছেন, এটার এন্ড রেজাল্ট হবে যখন মানুষগুলো যেতে পারবে। Right. এই এন্ড রেজাল্ট পেতে গেলে যারা এটার ডেলিভারি ম্যান আছে তাদেরকে ইউটিলাইজ করতে হবে। শুধু মন্ত্রী ঘুরে বেড়ালে তো হবে না, সাথে এই ডেলিভারি করার জন্য যে ওয়েপন্সগুলো আছে আমার অ্যাভেলেবল, যে রিসোর্সেস আছে তাদেরকে ব্যবহার করতে হবে। তার জন্য প্রাইভেট সেক্টরের যে রোলটা থাকা উচিত এবং কড়া নজরদারি, এটা স্বীকার করেন। আমি অ্যাপ্রিসিয়েট করছি মহাসচিবকে, উনি বলছেন যে আমরা কড়া নজরদারির মধ্যে থেকে কাজ করতে চাই। এটিকে আমরা অ্যাপ্রিসিয়েট করে এগোতে চাই সামনে। ঠিক আমি এই জায়গাটাই জনাব চৌধুরী আপনাকে আসতে চাই, কড়া নজরদারির কথা বলছেন। ডেফিনেটলি সরকারের একটা মনিটরিং থাকছেই, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, দেখবে। আপনারা যে আপনার যারা সমিতি অ্যাসোসিয়েশন যেটা আছেন, আপনারা কি নিজেরা এক ধরনের নজরদারি ব্যবস্থা আমরা করেছেন? করবো। আমি এই কথাটাই তো বললাম যে আমরাও এটাতে সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। সরকার যদি পলিসিগত ভাবে আমাদেরকে এই নির্দেশনাগুলো দিয়ে দেয়, আমাদের ভূমিকাগুলো কি এবং আমাদের কি কি করণীয়, আমরা সরকারকে এই বিষয়টায় সহযোগিতা করার জন্য যা যা করণীয় অ্যাজ এ ট্রেড বডি আমরা তা করব। কারণ এই গোটা জাতির সাথে আমরাও চাই এই দেশ থেকে সুস্থভাবে লোক যাক। তবে মাইগ্রেশন কস্ট নিয়ে যে কথাগুলো এখানে আসছে, আমি এই কথাগুলো এখানে আসলে এটা বিষয়টা হচ্ছে ব্যাপক। উনি দেশে বিদেশে বিদেশে অনেকগুলো সেমিনার সিম্পোজিয়াম করেছেন। আপনি এখানে বিদেশে যায় অনেকভাবে। আমি অভিবাসী মাধ্যমে আমি নির্দিষ্ট সময়ের ডিমান্ডের বিনিময়ে আমি বিদেশে লোক পাঠাই, কিন্তু অনেকেই যায় ইন্ডিভিজুয়াল তার ব্যক্তিগত উদ্দেশ্যে। আমি তারপর অনেকেই যাই তাই ভিজিট ভিসার নামে। আজকে আপনি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন, এয়ারপোর্টে এমন কোনো এয়ারলাইন্স নাই যেখানে ফ্লাইট ফুললি বুক না, ভিজিট ভিসা নিয়ে সেই দেশে লোক যাচ্ছে এবং সেটা সেখানে গিয়ে ইলিগাল হচ্ছে। এরপরে কি হবে, কয়েকদিন পরে যখন এই ধরপাকড় শুরু হবে, তারা ফেরত আসবে, তখন এই আবার সেই পুরনো রেকর্ড যে জনশক্তি রপ্তানি করা, এই যে প্রতারকদের খপ্পরে পড়ে এই লোকগুলো ফেরত আসছে। কেন এখন থেকে আমরা এই বিষয়গুলোকে ভালোভাবে অ্যাড্রেস করি না কেন, সম্মিলিতভাবে অ্যাড্রেস করি না কেন? আমরা তো এই কথাগুলো মাননীয় মন্ত্রী মহোদয়কে কিংবা আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে এখন আসলে আমাদের করণীয় কি ভালোভাবে এই আমরা মুহূর্তে মালয়েশিয়া বলার চেষ্টা করি। মালয়েশিয়া সহ, মালয়েশিয়াটা একটা মুখ্য জিনিস সামনে, কারণ Right. অনেক শ্রমিক রেজিস্টার্ড হয়ে আছে, এরা পেরেশানি করছে, তাদের আর্থিক আমরা প্রতিবেদনে যা দেখলাম। উনি একটা কথা বলেন, ওনার এই কথা থেকে আমি নিতে চাই যে, এবং আমি ওনাকে আমি বলছি যে আমি স্বীকার করছি যে আমি দেশে বিদেশে দেখেছি অনেক শ্রমিক যাচ্ছে শুধু বাইরের মধ্য দিয়ে যায় না, এমনিতেও যায়। যে শ্রমিক গেছেন তিনিও কিন্তু কিছু ভিসার অ্যারেঞ্জমেন্ট করে না, উদ্যোগে নেন। আমরা একটা জাতীয় একটা নীতি হওয়া উচিত। আমার মনে হয় যে এটা ওনাদেরকে আমি বলবো সতর্কভাবে এটা ব্যবহার করতে হবে, যে দেশ থেকে যখনই কোনো শ্রমিক কাজের উদ্দেশ্যে যাবে তার কোথাও না কোথাও একটা অথরাইজেশনের মধ্য দিয়ে যেতে হবে। এটা বাইরের মধ্যে দিয়ে যেতে হবে হয়তো, অথবা মন্ত্রণালয়ের একটা রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে। কিন্তু আবার বাইরাকে দিতে গিয়ে সেটা যেন আবার এটা না হয়, ওটার জন্য আবার 5,000 টাকা দিতে হবে। সেইরকম আমরা সেটাই আশা করবো যে এটা একটা সঠিক ভাবে যাবে, যেখানে কোনো অনিয়ম থাকবে, নিয়ন্ত্রণটা ভালো হয়, সরকারও কন্ট্রোল করতে পারে, বাইরেও কন্ট্রোল করতে পারে। আর আমি একটা জিনিস চাই, ভালো একটা উদ্যোগ, এটা যেন পথ না হারায়। আমি একটা কথা একটু সংক্ষেপে আমি যেটা বলতেছি, দেখেন আমাদের এখন কাজগুলো কি, সরকারকে সহযোগিতা করা। সেই সহযোগিতা কিসের? সংকুচিত বাজারগুলো সম্প্রসারণ করা, বন্ধ বাজারগুলো কিভাবে খোলা যায়, এই ব্যাপারে সরকারকে সার্বিকভাবে সহযোগিতা। অসংখ্য ধন্যবাদ জনাব আল্লাহিদ চৌধুরী, জনাব শিকু চৌধুরী। নমস্কার। এই ছিল আজকের মধ্যে খাতুন গল্পের মধ্যে ছিল। আমার সাথেই থাকবেন, দেখা হবে আবার।